কোথায় দেখি ওটাও নিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগটা বোলপুর শান্তিনিকেতন ট্যুর। পুরো ব্লগটা তোমাদের সামনে শেয়ার করব, তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5:30-তে, আমাদের ট্রেন হচ্ছে 6:18। স্টেশনে সকালবেলা একটু টিকিট কাউন্টারের লাইনটা বেশি পড়ে, তাই আমরা তাড়াতাড়ি এসে টিকিটটা কেটে নিলাম। এখন বাজে 6:20, নয়াটি ব্যান্ডেল লোকাল ঢুকলো, আর এটা ছাড়বে হচ্ছে 6:18-তে। দেখো, আমার কিন্তু চা খাওয়ার কোনো নেশা নেই, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, খালি পেটে গা পাকাবে, তাই রিক আমাকে বলে একটু চা বিস্কিট খেয়ে নাও। আমি ট্রেনে বসে চা বিস্কিট খেয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে ব্যান্ডেল স্টেশন, সেখান থেকে আমরা যাব গণদেবতা ধরে বোলপুর শান্তিনিকেতন। সকাল সকাল ঘুরতে যাওয়ার মজাই আলাদা, তাই না বলো? আমার কিন্তু সকালে ঘুরতে যেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু এখন গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছি। দূর থেকে গাছগুলোকে দেখে মনে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আমরা এখন গঙ্গা নদীর ওপরে। আমাদের স্টেশনে পৌঁছতে বেশিক্ষণ সময় লাগবেই না, মাত্র 2টো স্টেশন। আর দেখে মনে হচ্ছে ট্রেনটা খুব ফাস্ট যাচ্ছে, যেহেতু আমি ভিডিওটা ফাস্ট করেছি, কিন্তু ট্রেন কিন্তু যথেষ্ট স্লো যাচ্ছিল। চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে। আমি এখানে পার্সটা সব গুছিয়ে নিলাম। এখন আমাদের রানিংয়ে দৌড়াতে হবে যতক্ষণ না ট্রেন আসছে। কোন প্ল্যাটফর্মে দেবে সেটা তো আমরা জানতাম না। তারপর অ্যানাউন্সমেন্ট শুনে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, দেন ট্রেন ঢুকে পড়লো। আমরা 2AC সিট টিকিট কেটেছিলাম, যেহেতু 2 দিন আগে করা হয়েছিল, টিকিট কনফার্ম হয়নি। আমি টোটাল জার্নিটা দাঁড়িয়ে করেছি, আর এই লাইফে ফার্স্ট টাইম আমি এতটা লং জার্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম। যাই হোক, অনেক কষ্ট করে আমরা শেষমেশ এসে পড়লাম বোলপুর স্টেশনে। এই স্টেশনটার ভিউ তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো। এই স্টেশনে নেবে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্ল্যাটফর্মে নামার সঙ্গে সঙ্গে কতগুলো টোটোওয়ালা আমাদের ছেঁকে ধরেছে। এ বলছে ও টোটোতে চলো, তো ও বলছে ও টোটোতে চলো। আমাদের সঙ্গে ওই যে হোয়াইট টি শার্ট পরা লোকটি যাচ্ছে, উনি একজন টোটোওয়ালা। আমরা এখানে ব্রেকফাস্ট করেছি, আরও টোটোওয়ালাদের সঙ্গে কথা বলেছি, বাট উনি কন্টিনিউ আমাদের পিছনে পড়ে গেছে যে ওনার টোটোতেই যাওয়ার জন্য। অনেক কষ্টে ওনার হাত থেকে রক্ষা পেয়েছি। উনি আমাদের সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিল। আমরা যখন পরোটা খেতে ঢুকেছি একটা আন্টির দোকানে, রীতিমতো উনি আমাদের ঘাড়ের কাছে দাঁড়িয়েছিল। তাই তোমাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, যদি কেউ বোলপুর আসতে চাও, তো তোমরা দেখে শুনে বুঝে অবশ্যই বার্গেনিং করে তবেই টোটোতে উঠবে, নইলে কিন্তু উঠবে না। কারণ এখানে এক একজন এক এক রকম ভাড়া চায়। ওদের একটা চার্ট আছে, যে চার্টটা পুরো কমপ্লিট করতে চাইলে পরে 2500 সামথিং লাগে। এবার যদি কেউ একদিনের ট্যুরে আসে, সে তো আর একদিনে সবকটা স্পট ভিজিট করতে পারবে না, তো সেই অনুযায়ী তোমরা বার্গেনিং করে নেবে অবশ্যই। এখানে যে স্থানীয় চা দোকানদার কাকু আছে, তিনি আমাদেরকে বলে একটা টোটো ঠিক করে দিল। তো এই দাদা আমাদের চারটা দেখালো। আমরা চারটা দেখার পরে আমরা 5টা স্পট ভিজিট করব, ওনাকে বললাম। উনি আমাদেরকে বলল যে 800 টাকা লাগবে। তো আমরা বার্গেনিং করে সেটাকে 800 থেকে 400 টাকায় করেছি। আমরা এখন আছি কোথায় বেবি? কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা থেকে আমরা যাব কোথায়? কোপাই নদী, তারপরে সৃজনী, তারপরে হচ্ছে সোনাঝুরির হাট। আগেই বলেছি যেহেতু আমরা 5টা স্পট ভিজিট করব, তো 5টা স্পট হচ্ছে কঙ্কালীতলা, কোপাই নদী, সোনাঝুরির হাট, সৃজনী আর শান্তিনিকেতন। তো টোটোওয়ালা যথারীতি আমাদের কঙ্কালীতলা মায়ের মন্দিরের সামনে দাঁড় করিয়ে দিল। আমরা এখান থেকে নেমে সোজা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আমরা কেউ পুজো দেবো না, কারণ আমি যেহেতু সকালবেলা পরোটা খেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো খাওয়া জামা কাপড়ে দিতে আমার নিজের কেমন একটা লাগছে। তো আমরা দুজনেই ঠিক করেছি আমরা কেউই পুজো দেবো না। আর এখানে সব ডালা আলারা এখানে বলছে যে পুজো দিন পুজো দিন। এখানে 51 টাকা থেকে ডালা শুরু হয়।
আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি জায়গাটা জাস্ট ফাটাফাটি। যারা এর আগে এসেছে তারা তো অবশ্যই জানবে, বাট যারা এখনও পর্যন্ত আসেনি আমি তাদের উদ্দেশ্যে বলতে পারি একবার হলেও ঘুরে যেও। এখানে আসার সঙ্গে সঙ্গে এই আদিবাসী দিদিটা আমাকে হাত ধরে নিয়ে গেল। তার আগেও দুজন ভদ্রমহিলা এদের সঙ্গে নাচ করছিল। তো এনারা এখানে এটাই করে, যখন কোনো ট্যুরিস্ট ভিজিট করতে আসে, অবশ্যই মেয়ে হতে হবে, তাদেরকে নিয়ে তারা একটু নাচ করে, মজা করে, তারপরে যে যা খুশি এনাদেরকে দেয় তারা সেটা নিয়ে নেয়। তো আমি এদের সঙ্গে একটু তালে তাল মিলিয়ে নিলাম। প্রথমে একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল, বাট বেশিক্ষণ লাগেনি। এদের স্টেপগুলো অত্যন্ত সোজা, যে কেউ পারবে। আমরা খুব মজা করে করে করেছি, আর আমার তো প্রচুর আনন্দ লাগছিল। ফার্স্ট টাইম আগে ভিডিওতে দেখতাম, বাট এটা নিজে থেকে করা যে কি আনন্দের, আমার তো খুব ভালো লাগছিল। তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না জানি না, বাট আমরা যে লোকেশনটায় আছি গাছপালা প্রচুর থাকলেও প্রচুর গরম ছিল, আর আমি প্রচণ্ড ঘামি, মানে গরমে অস্থির হয়ে গেছি। আমরা এখন আছি কঙ্কালীতলা। এখানে আমরা এই যে এদের সাথে নাচানাচি করলাম। তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি, দেখো। এখান থেকে আমরা যাব সোনাঝুরির হাট, এখান থেকে সৃজনী, তারপরে যাব কি বললো, যাই হোক ওই সাইড সিনের লোকটা বললো। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। নাচানাচি তো প্রায় কমপ্লিট। তারপর বাইরে এসে দেখলাম টুকিটাকি কি বিক্রি হচ্ছে। আমরা কিন্তু এখান থেকে কিছুই কিনবো না, আমাদের যা কেনাকাটা সব আমরা সোনাঝুরি হাটের থেকে কিনবো। আর এই যে বিশাল বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছটাতেই লোকে মানত করে। দেখতে পাচ্ছ কত সুতো, বটগাছের ছায়ায় একদম শীতল পরিবেশ। গরম যেমনি প্রচুর, রোদও কিন্তু প্রচুর, কিন্তু বটগাছের তলায় এখানে বসলে শরীরটা শীতল হয়ে আসছে। আমাদের এখানকার ঘোরা প্রায় কমপ্লিট। বাইরে টোটোওয়ালা আমাদের জন্য ওয়েট করছে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসছিলাম। ঠিক তখনই মা ফোন করে বলল, অত দূরে গেছিস আর পুজো দিবি না? তা কখনো হয়? যেটুকু পারিস পুজো দিয়ে নে। যেহেতু আমি খেয়ে নিয়েছি, আমি তো পুজো দেবো না। তাই রিককে বললাম, ছেলে মানুষের দোষ হয় না, তুই পুজোটা দিয়ে নে। আমরা এখানে 51 টাকার একটা ডালা কিনে নিলাম। তারপর ওকে বললাম, তুই ঝপ করে গিয়ে পুজোটা দিয়ে আমি বাইরে হোল্ড করছি। দেখো অন্য দিন কী হয় সেটা আমি বলতে পারবো না, বাট আমরা যেদিন গেছিলাম সেদিনকে ছিল স্যাটারডে। শনিবার দিন সেরকম ফাঁকাই ছিল। যে পরিমাণে মায়ের মন্দিরে শনি মঙ্গলবার ভিড় হয় সেই পরিমাণ ভিড় ছিল না। ওর পুজো দিতে বেশিক্ষণ সময়ও লাগেনি, 5 মিনিটের মধ্যেই পুজো দিয়ে চলে এসছে। পুজো দেওয়ার পরে আমরা এখানে একটু আসলাম। আমরা একটুখানি পরপরই জল কিনে খাচ্ছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম, ডাবের জল খাচ্ছিলাম, কারণ প্রচুর গরম পড়েছিল। আর এত গরমে খাবার খাওয়ার থেকেও আমার মনে হয় এগুলো খেয়ে থাকাটাই ভালো ছিল। আসার সময় টোটো দাদার একটা ছেলেও ছিল, টোটো দাদার সাথে ওর দাদার ছেলের জন্য একটা ফ্রুটি এনে দিলাম। তারপর আমরা চলে আসলাম কোপাই নদীর উদ্দেশ্যে। হ্যাঁ, এটাই সেই কোপাই নদী। মনে আছে তো সবার? ছোটোবেলায় সহজ পাঠে পড়েছিলাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছড়াটা যে লিখেছে একদম ঠিক, না আসলে বুঝতেই পারতাম না। যেরকম ছড়ায় বর্ণনা করা আছে নদীর সাথে একদম হুবহু মিলে গেছে। ভিডিওতে কিন্তু তোমরা বুঝতে পারছো না, আমি কিন্তু কন্টিনিউ দরদর করে ঘামছি। বাধ্য হয়ে ছাতা খুলে ভিডিও করতে হয়েছে, প্রচুর গরম। আমাদের 2টো স্পট ঘোরা কমপ্লিট। নদীর ওখান থেকে উঠে এসে দেখি বাচ্চারা এখানে বটের ঝুড়ি ধরে ঝুলছে। তারপর আর একজনের শখ হলো সেও ঝুলবে, চলে গেল। যদিও সে ঝুলতে পারেনি, তার কটা স্টিল ফটো আমি তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে আমরা আবার টোটোতে চলে গেলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আর বাচ্চাগুলো দেখো কত কিউট, ওরা কী সুন্দর করে ঘুরছে। চলে আসলাম সোনাঝুরি হাটে। হাটে যাওয়ার আগে টোটো দাদা বলল যে দাদার নাম্বারটা যেন আমরা নিয়ে নিই, কারণ হাটটা প্রচুর বড় আর আমাদের ঘুরতে অনেকটা সময় লাগবে। ততক্ষণ তিনি আশেপাশেই কোথাও একটা থাকবে, তো আমাদের ঘোরা হয়ে গেলে যেন আমরা কল করে যোগাযোগ করে নিই। তোমরা যদি বোলপুরে এসে কেউ ওই দাদার সাথে যোগাযোগ করতে চাও, সেই সুবিধার্থে আমি দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো বা নোট করে নিতে পারো। কখনো যদি আসো এই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। দাদা যথেষ্ট কম পয়সায় আমাদেরকে ঘুরিয়েছে, আর ওনার ব্যবহারও আমাদের খুব ভালো লেগেছে। তারপরে চলে আসলাম হাটে। আর হাটের জিনিসপত্র বলতে প্রচুর টেরাকোটা জিনিসপত্রও ছিল, তারপর তোমার বাউলের জিনিসপত্র, খাদি শাড়ি থেকে শুরু করে সব কিছুই ছিল। এখানে আসার পরেও দেখলাম এই যে এই আদিবাসীরা এখানে নাচানাচি করছে, তো ওরাও আমাকে ধরে নিয়ে গেল নাচার জন্য। আমি ওদের সাথে আবার এখানে নেচে নিলাম।
বাবা, নাচানাচি কমপ্লিট। যেখানে যাচ্ছি সেখানেই হাত ধরে টানছে। ওদের তো এটাই প্রফেশন না। যদি কোনো ট্যুরিস্টকে নিয়ে তারা নাচানাচি করাতে পারে তখন তাদেরকে তো টাকা দিতেই হবে। যাই হোক, মজাও হয়। তারপরে আমরা একটু ঘুরতে বেরালাম। হাটটা অনেকটা বড়। এখানে হঠাৎ করে আমাদের চোখে পড়লো বাড়ির নেম প্লেটগুলো সব রকমের টাইটেল দিয়ে। আমরা সরকার টাইটেলটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, যেহেতু ওর টাইটেল সরকার। তারপর রিক বললো চলো একটু ফ্রুট জুস খেয়ে আসি। এখানে আম, আনারস আর শসার জুস বিক্রি হচ্ছিলো, প্লাস এগুলো মাখাও বিক্রি হচ্ছিলো। আর আমার এত পরিমাণে তেষ্টা পেয়েছিল যেটা আমার এই জুস খেয়ে হবে না, কারণ জলের তেষ্টা অন্য কিছুতে মেটে না। তো আমরা জলের দোকান খুঁজতে খুঁজতে এদিকে চলে আসলাম। হঠাৎ করে এখানে একটা টি শার্ট আমার চোখে পড়লো, যেটাতে সহজ পাঠ লেখা, ছোটো খোকার ছবি দেওয়া। খুব ইউনিক কালেকশন। তো আমি আগে বললাম আগে আমি জুস খাবো না, আগে আমি জল বা শরবত কিছু খাবো, তারপর কেনাকাটা করব। তারপর চলে আসলাম এই আন্টির দোকানে। আন্টি তখনই সবে দোকানটা ওপেন করেছে, ওনার তখনও রেডি করা হয়নি সব কিছু। আমাকে বললো তোমরা একটু বসো, আমি এটা বানিয়ে নিই, তোমাদেরকে দিচ্ছি। সেই মতো আমরা ওখানে একটু বসলাম। আর ওনার বানাতে বেশিক্ষণ সময় লাগেও নি, ওদের হাত খুব চালু ছিল। ওদের করতে করতে এগুলো হ্যাবিট হয়ে গেছে, মানে আমি চোখের পলক ফেলতে ফেলতে উনি আমাকে রেডি করে জিনিসটা সার্ভ করলো। এক গ্লাসই নিয়েছিলাম, ও খাবে না, কারণ ও এখন আনারস আর শশা খাওয়ার জন্য ব্যস্ত। তো আমি বললাম ঠিক আছে আমাকেই দাও। যদি ছাতুর শরবত থাকতো তাহলে আমি সেটাই কিনতাম, কিন্তু ছাতুর শরবতটা পাওয়া যায়নি, তাই ওনাকে আমি বললাম পোড়া আমের যে শরবত হয় সেটাই আমাকে দিতে। বিশ্বাস করো, এর থেকে তৃপ্তি আর কিছু হতে পারে না। একদম ভেতরটা ঠান্ডা হয়ে গেল। রঙিন ছাতাগুলো দিয়ে হাটটা এত অপূর্ব লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর এই হাটের পেছনেই ছিল পলাশবড়ি গ্রাম, যেটা বাহামণি সিরিয়ালে আমরা সবাই কম বেশি দেখেছি। তারপরে রিক এখান থেকে শশা মাখা নিয়ে খাচ্ছিল, খুব ঝালঝাল করে বানিয়ে দিয়েছিল শশা মাখাটা। তারপরে আমি চলে আসলাম এই আন্টির কাছে। এখানে একটা কথা বলে রাখি, এই আন্টির ব্যবহারটা আমার প্রচুর পরিমাণে খারাপ লেগেছে। তাই একটা কারণটা হলো ওনার কাছে আমি 12টা চুড়ি কিনেছি, উনি আমাকে চুড়িটা প্যাক করেও দিয়েছে, সুতো দিয়ে বেঁধেও দিয়েছিল। আমি টাকাটা আনতে যেতে যেতে উনি হয়তো 2টো চুড়ি ওখান থেকে খুলে রেখে দিয়েছিল। আমি বাড়িতে এসে দেখি ওখানে 10টা চুড়ি। তো এটা ইচ্ছাকৃতই আমি বলবো। তারপরে এই কানেরগুলো দেখো কত সুন্দর বাঙালিয়ানা লেখা করে কানেরগুলো। তারপর এখান থেকে আমি একটা 1 পিস কিনে নিলাম, একটা পাঞ্জাবি। আর মার আর মামুনির জন্য 2টো আমি শাড়ি কিনেছি, যে শাড়িগুলো এখন আমি রিভিউ করছি না, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। হাট ঘোরা কমপ্লিট করে টোটো ড্রাইভারকে বললাম যে আমাদেরকে একটা কাছাকাছি ভালো খাবার হোটেলে নিয়ে যেতে, যেখানে আমরা দুপুরে লাঞ্চটা করব। দাদা সেই মতো আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে এসছে। আমরা সেই দাদার ছেলেকেও ইনভাইট করেছিলাম আমাদের সঙ্গে লাঞ্চ করার জন্য, কিন্তু তারা না করলো। আমরা যখন হাটে ঘুরছিলাম তারা নাকি তখন দুপুরে লাঞ্চটা করে নিয়েছে। এই রেস্টুরেন্টে আসার পরে আমরা একটা মিনারেল ওয়াটার আলাদা করে কিনে নিয়েছিলাম, কারণ এদের গ্লাসগুলো আমার পছন্দ হয়নি। তারপর কাঁসার থালা পর্যন্ত ঠিক ছিল। আমরা যখন মেনু কার্ড দেখে খাবার অর্ডার দেবো তার আগে এরা এসে পাতের মধ্যে জবরদস্তি ভাত, বেগুন ভাজা, বেগুনি আর আলু ভাজা দিয়ে চলে গেল। এদের এখানে থালি সিস্টেম, নিরামিষ থালি 140 টাকা। মানে গায়ে কার না রাগ ওঠে বলো। এরা আমাদের কোনো কথা শোনার সুযোগই দিচ্ছিল না, এদের ইচ্ছে মতো পাতের মধ্যে আলু পোস্ত আর একটা মিক্সড সবজি দিয়ে গেল, এই নিয়ে 140 টাকা। তারপর তো রিক রাগারাগি করছিল, কারণ ওর এখানে একদমই খাওয়ার পছন্দ হচ্ছিল না, আর রান্নাও একদম 3rd ক্লাস। তাও কষ্ট করে সেটা খেলাম। ও তারপর ডিম নিয়েছে, আমি আর কিছুই নিইনি। খাওয়া দাওয়া করে ড্রাইভার আমাদের এখানে শান্তিনিকেতনের যে বাড়িটা আছে, এটা হচ্ছে সেই বাড়িটা, ইনি এখানে আমাদের ভিজিট করাতে নিয়ে আসলো। এটা বুধবার দিন খোলে, আমরা যেহেতু শনিবার এসেছি তাই গেটটা খুলিনি। এখানে একজন গাইড বলছিল আমাদের আদার সাইডটা ঘোরাবে, তো তাকে কিছু পয়সা দেওয়ার জন্য আমি বললাম না থাক, ভেতরে গিয়ে আর কাজ নেই। আর এত গরম, আমি ভাবছিলাম কতক্ষণে বাড়ি আসবো। আর এই যে টোটো করে সাইডে যেটুকু ভিউ পেরেছি সেই ভিউটুকু আমি ক্যামেরায় ক্যাপচার করেছি। তারপর চলে আসলাম সৃজনীতে। এখানে এসে আমরা টিকিট কেটে নিলাম টাকা দিয়ে, আর তারপরে ভেতরে ঢুকলাম। এখানে হাতের কারুকার্যগুলো খুবই সুন্দর, আর গোটা জায়গাটা এত ঠান্ডা এই গরমে, আর এই জায়গাটা একদম পারফেক্ট ম্যাচ। সৃজনীর ভেতরে কি আছে সেটা আর আমি মুখে বলবো না, তোমরাই পুরোটা দেখে নাও।
চারপাশের ভিউ দেখে তোমাদের কি মনে হচ্ছে বলতে পারবো না, কিন্তু আমার কিন্তু রবি ঠাকুরের একটা গান মনে আসছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। मज़ा आया। আর একজনের অবস্থা দেখেছো, হাঁটতে হাঁটতে হাত পাকা দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছে। সত্যি এবছরটার জন্য প্রচুর পরিমাণে গরম পড়েছে, মানে একদম সহ্য করার বাইরে। দেখো, গরমকালে গরম লাগবে এটা হচ্ছে কমন বিষয়, কিন্তু তবুও যে পরিমাণে গরম পড়েছে, এত পরিমাণে গরম কোনো বছর পরে বলে আমার মনে হয় না। গাছপালা থাকার কারণে এখানটায় পরিবেশটা গরম হলেও গাছের ছায়ায় গিয়ে বসলে পরে শান্তি লাগছে। আর আমাদের ওদিকে তো সেই গাছপালাটুকুও নেই, কি পরিমাণে গরম, মানে হয় ঘরে থাকো আর না হলে তো কি বলবো, গরম সহ্য করতেই হবে। আর এখানে দেয়ালে যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর পেন্টিংগুলো, হস্তশিল্পের কাজ। এখানে আর টেরাকোটার কাজ করা আছে। এখানে একটা জগন্নাথ দেবের মন্দিরও আছে, যেটা দেখলাম। আমি ঘরগুলোতে ঢুকিনি, কারণ জুতো পরা ছিল আর জুতোটা খুলতে আমার একটু সমস্যা হয়, তার জন্য আমি বাইরে থেকেই ভিডিওটা শ্যুট করেছি। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, এই যে আমি শ্যুটটা করেছি টোটালটাই রোদের মধ্যে, উইদাউট ছাতা। গরমের মধ্যে ঘুরে ঘুরে, জায়গাটা একদমই কাছে না, অনেকটা স্পেস এটার মধ্যে, বোঝা যাচ্ছে কিনা জানি না। যাক, পুরো ভিডিওটাই শ্যুট করতে হয়েছে ছাতা ছাড়া, প্রচুর গরম, তার মধ্যে ছাতা ছাড়া বুঝতেই পারছো কী অবস্থা। সো আমি এই ভিডিওগুলো করি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে তোমরা দেখো, কমেন্ট করো, যাতে আমি কিছু একটা করতে পারি, আমার চ্যানেলটা যাতে গ্রো করতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি কিছু না কিছু করতে পারবো। সো আমরা এখন গেটের বাইরের কাছে যাওয়ার জন্য চলে আসলাম এখান দিয়ে। এদিক দিয়ে বাইরে যেতে হবে। এখানে একটা পুকুর ছিল, এখানে সিট করা ছিল বসার জন্য, ওপরে একটা নিম গাছও আছে। এখানে আমরা কিছুক্ষণ একটু বসে বিশ্রাম নিয়ে নিলাম। এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, হাত পাকা দিয়ে হাওয়া খেতে মনে হচ্ছিল যেন ঘুমিয়েই পড়ি। এই ঘরগুলোতে গান বাজনা চলছিল আমরা যখন ওখানে বসেছিলাম, তো আসার সময় এখানে সব বন্ধ হয়ে গেছিলো ওগুলো। তারপর এখানে এসে দেখলাম যে একটা বুদ্ধদেবের মূর্তি, তো মূর্তির সামনে এসে আমরা প্রণাম করে নিলাম দুজনই। যাই হোক, তারপর এখান থেকে আমার যত ব্যাগ ট্যাগ ছিল সব রিককে ধরতে দিয়ে আমি জাস্ট ভিডিওটা শ্যুট করলাম। ওই এগুলো ক্যারি করে দেন টোটো দাদা আমাদেরকে বোলপুর স্টেশনে নিয়ে চলে এলো। আমরা এখান থেকে কাটা ট্রেনে যাব, কারণ আমাদের ট্রেন হচ্ছে 6:18তেই, গণদেবতা এক্সপ্রেস। ওটাতে গেলে পরে ওই সিটও বুক হয়নি, তাই আমরা এখান থেকে বর্ধমান, তারপর ব্যান্ডেল, তারপর নৈহাটি যাব। চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত।